ভারতবর্ষের উত্তর পূর্বে মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানায় অবস্থিত এক ছোট্ট রাজ্য নাগাল্যান্ড। এই নাগাল্যান্ড নামটি নিয়ে ভারতীয়দের মনে এক চিরকালীন ধোঁয়াশা বসত করে আসছে সেই ব্রিটিশ রাজের সময় থেকে। স্বীকার করতে বাধা নেই, আজও কিন্তু সেই ধোঁয়াশার অনেকটাই রয়ে গেছে মানুষের মনে। নাগাল্যান্ড নামটা শুনলেই যে ছবিটি চোখের সামনে ভেসে ওঠে তা অনেকটা এরকম: রহস্য রোমাঞ্চ ঘেরা পাহাড়ি উপত্যকা, দুর্ভেদ্য অরণ্য, বিভিন্ন আদি উপজাতি, ভয়াল যোদ্ধা, নরমুণ্ড শিকারী, তীর ধনুক বল্লম বর্ষা, ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র, নরনারীর অদ্ভুত সাজসজ্জা, আর তার সাথে এক অজানা ভয়। কি তাই তো? এ সমস্ত কিছু সচক্ষে দেখার শখ মনের মধ্যে দানা বেঁধেছিল বহু বছর ধরে। অবশেষে 2023-এর এপ্রিল মাসে সেই সুযোগ এলো। নাগাল্যান্ডের রাজধানী কোহিমাকে অনেকেই চেনেন, অনেকেই গেছেন। তবে নাগাল্যান্ডকে চিনতে গেলে, জানতে গেলে যেতে হবে প্রত্যন্ত গ্রামগুলোয়। নাগাল্যান্ডের 17টি উপজাতির প্রত্যেকটি এক একটি চলমান উপন্যাস। তাদের প্রত্যেকের আলাদা আলাদা সংস্কার, আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদা জীবন ধারণ। আমাদের এবারের ভ্রমণ কাহিনী এই অজানা অচেনা নাগাল্যান্ডকে নিয়ে। কোহিমা থেকে শুরু করে উত্তর পূর্ব সীমান্তের ভারতবর্ষের শেষ গ্রামে আমরা পৌঁছে গেছিলাম। থেকেছি উপজাতিদের গ্রামে, উপজাতিদের সঙ্গে সামনাসামনি কথা বলেছি নরমুণ্ড শিকারীদের সঙ্গে, পায়ে পায়ে তাল মিলিয়েছি নাগাদের আদিম উৎসবে। সাক্ষী থেকেছি অনেক কিছু, জানতে পেরেছি অনেক অজানা তথ্য। আমরা 4টি পর্বে এই নাগাল্যান্ড ভ্রমণ সিরিজ আপনাদের সামনে তুলে ধরছি। চেষ্টা করেছি যে সমস্ত অজানা তথ্য আমরা সংগ্রহ করেছি তার সমস্ত কিছু হুবহু আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওগুলো হয়তো এই কারণে কিছুটা বড় হবে, তবে এইটুকুনি বলতে পারি, ধৈর্য নিয়ে দেখলে মনে হয় নাগাল্যান্ড নিয়ে ধোঁয়াশাটা অনেকটাই কেটে যাবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক। আমাদের প্রথম পর্ব কোহিমা। আজ 1 এপ্রিল 2023, বিকেল 5:30টার মধ্যেই আমরা 23 জন ঘুরনচণ্ডী পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। মুখ চোখ দেখেই বুঝছেন সবাই আজ খুব এক্সাইটেড। আমাদের ট্রেন 15959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস সন্ধ্যে 6:30টার সময়। এই রেল সফর প্রায় 26 ঘন্টার। পরদিন সকাল বেলা 7টা নাগাদ ঘুম ভেঙে জানলার বাইরে চোখ যেতেই টের পেলাম আমরা ঢুকে পড়েছি উত্তরবঙ্গে। চা বাগান, জঙ্গল, ছোট বড় নদী এক এক করে পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। এই ফাঁকে কিছু কথা আপনাদের বলে রাখি। আমরা নাগাল্যান্ড ঢুকবো ডিমাপুর হয়ে। হাওড়া থেকে এটাই একটিমাত্র ট্রেন যা ডিমাপুর হয়ে যায়। ট্রেনটি নাগাল্যান্ডের ডিমাপুর ছুঁয়ে আবার ঢুকে পড়ে আসামে এবং এর অন্তিম স্টেশন ডিব্রুগড়। ডিমাপুর থেকে 5 ঘন্টা পরে আসে ভোজো। এই ভোজো দিয়েও ঢোকা যায় নাগাল্যান্ডে। আবার ভোজোর 3 ঘন্টা পরে আসে ডিব্রুগড়। ডিব্রুগড় হয়েও নাগাল্যান্ডে ঢোকা যায়। নির্ভর করছে নাগাল্যান্ডের কোন জেলায় আপনি প্রথমে যেতে চাইছেন। আমাদের গন্তব্য কোহিমা, তাই ডিমাপুর হয়ে যাওয়াটাই আমাদের সুবিধে। আজ রাত 8:10 নাগাদ আমাদের ডিমাপুর ঢুকে যাওয়ার কথা। যারা রেল সফরের এতটা সময়ের ধকল নিতে পারবেন না, তারা আকাশপথেও কলকাতা থেকে ডিমাপুর পৌঁছে যেতে পারেন মাত্র 1.5 থেকে 2 ঘন্টায়, অথবা ডিব্রুগড়েও পৌঁছতে পারেন একইভাবে। তবে কোহিমা রাজধানী শহর হলেও কোনো এয়ারপোর্ট কিন্তু নেই, তাই হয় ডিমাপুর না হলে ডিব্রুগড় হয়েই ঢুকতে হবে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে সঠিক সময় পৌঁছে গেলাম ডিমাপুর স্টেশনে। চলুন এবার পা দেওয়া যাক নাগাল্যান্ডের মাটিতে। বন্ধুরা, এখন রাত্রির 9:15 বাজে। আজকে 2 এপ্রিল। এখন রাত্রির 9:15 আমরা এসে নেমেছি ডিমাপুর স্টেশনে। তো আমরা অবশেষে পা দিলাম নাগাল্যান্ডের মাটিতে, দীর্ঘ প্রায় 26 ঘন্টা দীর্ঘ সফরের পরে। তো এখানে আমরা আর এখন বেশি দেরি করব না। আমাদের আজকের গন্তব্য হচ্ছে কোহিমা। তো এখান থেকে কোহিমা অলমোস্ট 70 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের জন্য গাড়ি বাইরে ওয়েট করছে। 4টে গাড়ি আছে আমাদের। তো আমরা গাড়ি নিয়ে এখান থেকে স্ট্রেট রওনা দেবো কোহিমার পথে। বাকি কথা যেতে যেতে হবে। চলো বন্ধুরা, আমাদের জন্য 4টে গাড়ি ঠিক করা আছে। তো এখানে এই পরপর 4টে গাড়ি যেগুলো দেখছেন ভিআইপি লেখা, এই 4টে গাড়ি হচ্ছে আমাদের 1 2 3 4। তো
সবাই বেশ এক্সাইটেড। ডিমাপুরে নেমেই আগে একটা ফটো সেশন হচ্ছে, নেমেই ফটো সেশন। আমরা 4টে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এখন। এখান থেকে আগেই বলেছি আপনাদের আমাদের আজকের গন্তব্য হচ্ছে কোহিমা। তো ডিমাপুর থেকে কোহিমা রাফলি 70 কিলোমিটার্স, আমাদের 1.5 ঘন্টার মতন সময় লাগবে যেতে। আর ডিমাপুরে নেমেই একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করছি আমরা। অ্যাকচুয়ালি বৃষ্টিও হয়েছে, সবে যা শুরু হলো আমাদের এইবারের সফর। অনেক কিছু, অনেক নতুন নতুন জিনিস দেখানোর আছে। আজকে হচ্ছে রবিবার, আজকে সানডে। এখানে একটা ব্যাপার আপনাদের বলে দিই, নাগাল্যান্ডে সানডে কিন্তু অফিসিয়াল হলিডে। তো আমরা প্রোগ্রামটা এইভাবেই করেছি যাতে রোববার আমরা এসে ঢুকি এবং জাস্ট হোটেলে ঢোকার ব্যাপার থাকে, কোনো সাইট সিইংয়ের ব্যাপার আজকে আমরা রাখিনি। তো এটা মাথায় রাখবেন যারা আপনারা নাগাল্যান্ডে আসছেন, রোববারটা এমনভাবে রাখবেন আপনাদের সফরে যাতে সেদিনকে কোনো সাইট সিইং না থাকে, কারণ রোববার নাগাল্যান্ড বন্ধ থাকে। কোহিমা অ্যাকচুয়ালি হিল স্টেশন। অ্যাপ্রক্সিমেট কোহিমার অল্টিটিউড যেটা সেটা হচ্ছে 5000 ফিট অ্যাবভ সি লেভেল। ডিমাপুর থেকে এই যে ন্যাশনাল হাইওয়ে যেটা ধরে আমরা এগোচ্ছি, তো এই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে কোহিমা হয়ে, কোহিমা ছাড়িয়ে মিজোরাম মণিপুর হয়ে মায়ানমারের মোড়ে অবধি এই রাস্তাটা চলে গেছে। তো মানে বুঝতেই পারছেন এই রাস্তাটার একটা বিশাল গুরুত্ব। বন্ধুরা, আপনারা তো খেয়াল করেছেন একটা জিনিস, আমাদের 4টে গাড়ি যখন দেখালাম আমাদের কোনো গাড়িতেই কিন্তু ক্যারিয়ার নেই। বাট আপনাদের বলে দিই, এখানে নাগাল্যান্ডে কোনো গাড়িতে কিন্তু ক্যারিয়ার অ্যালাউড নয় মাথায়। অফিসিয়ালি ব্যান্ড এখানে গাড়ির ওপরে ক্যারিয়ার রাখা। যারা আসছেন সেটা মাথায় রাখবেন, কারণ ক্যারিয়ার কিন্তু পাবেন না। তো সেই অনুযায়ী বড় গাড়ি নিতে হবে বা এক্সট্রা গাড়ি আপনাদের সাথে রাখতে হবে ফর লাগেজেস। আমরাও তাই করেছি। বন্ধুরা, এখন রাত 11টা। আমরা জাস্ট এসে পৌঁছেছি আমাদের আজকের রাত্রিবাস কোহিমাতে। আমরা থাকছি হচ্ছে 2K হোটেলে। তো আমার পেছনে দেখুন 2K হোটেল। হোটেলটার পুরো ডিটেলস এক এক করে আপনাদের এখন দেখিয়ে দেবো। বেশ বড় হোটেল, এটা 4 তলা হোটেল। তো চলুন আমরা চেকিং করবো এখন ভেতরে, আর তার সাথে সাথে আপনাদেরকে হোটেলটা একবার দেখিয়ে দিই। লেটস গো। এই যে একটু জল্পনা কল্পনা হচ্ছে এখানে, মদনদার লীনা দিদি পেছনে, পেছনে সতীনাথ দাদা আসছে। আচ্ছা, এখানে ঠান্ডা কিন্তু বেশ আছে, মানে ফিল করতে পারছি। মোটামুটি সবাই আমরা চেকিং করে গেছি, ঠিকঠাক হোটেল। চলুন আপনাদের রুমটা এবারে দেখিয়ে দিই। এই 2K হোটেলের রুম একটা দেখিয়ে দিচ্ছি আমাদের। কোয়াইটস এ নাইস হোটেল। রুমগুলো দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, এদের ডিলাক্স রুমে 2টো কি 3টে বেডের অ্যাকোমোডেশন হয়ে থাকে। বেশ বড় রুম দেখুন, ওয়েল ইকুইপড। টিভি আছে, রুমে ওয়ার্ডরোব আছে উইথ মিরর্স, একটা টেবিল আছে, 2টো চেয়ার্স। গ্রেট। এখানে একটা চেঞ্জিং স্পেস আছে। দিস ইজ দ্য বাথরুম। এটা হচ্ছে বাথরুমটা। ফাইন, গিজার আছে, কোনো প্রবলেম নেই, একদম ঠিকঠাক। বেশ বড় বাথরুমই আছে। তো এই যে রুমটা দেখালাম এদের 2K হোটেলের, এটার ট্যারিফ হচ্ছে 2000 রুপিস। আজ রাতে ডিনারের জন্য রুটি, সবজি এবং ডিমের কারি আমরা আগে থেকেই বলে রেখেছিলাম। রুমেই সার্ভ করে দিয়েছিলেন ওনারা খাবার। খাওয়া দাওয়া সেরেই আজ রাতের মতো আমরা পাড়ি দিলাম ঘুমের দেশে। মর্নিং ফ্রেন্ডস, আজকে 3 এপ্রিল, এখন সকাল 9টা বাজে। তো আমরা একদম পুরো ফ্রেশ হয়ে হোটেল থেকে এখন বেরোচ্ছি।
আজকে পুরো দিনটা আমরা কোহিমার যেগুলো সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো এক এক করে ঘুরে দেখব এবং সাথে আপনারাও থাকবেন, আপনাদেরকেও দেখাবো। কালকেই বলেছিলাম কোহিমা ইজ অ্যাকচুয়ালি আ হিল স্টেশন 5000 ফিট অ্যাবভ সি লেভেল। আর কালকে রাত্রিরে আমরা এখানে এসে অলরেডি টের পেয়েছিলাম, আপনাদেরকেও বলেছিলাম যে বেশ একটা ঠান্ডা ঠান্ডা কনকনে ভাব এখানে। সবাই মোটামুটি সোয়েটার টোয়েটার পরেই বেরোতে হচ্ছে সকালবেলা। আর সকালের টেম্পারেচার আমি দেখছিলাম মোবাইলে 10 ডিগ্রি সেলসিয়াস, এখন হয়তো আরেকটু বেশি, তবে ঠান্ডা মানে হাওয়া একটা ঠান্ডা হাওয়া মারাত্মক। তো আমরা সবাই রেডি, এবার এখন বেরোবো এখান থেকে, বাকি যে জায়গাগুলো আছে আপনাদের সাথে নিয়ে ঘুরবো, থাকবেন সাথে। কোহিমাতে পার্কিংয়ের খুব সমস্যা, তো মানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পার্ক করে কোনো জায়গায় ব্রেকফাস্ট করাটা ইটস নেক্সট টু ইম্পসিবল। তো ওই জন্য আমরা যেটা ডিসাইড করলাম, এদের এখানে এই ওয়ার সিমেট্রিটা একদম কাছে, আমরা যে হোটেলে আসি 2K সেখান থেকে ওয়ার সিমেট্রিটা একদম কাছে। দেখুন আমার পেছনে ওয়ার সিমেট্রি, তো ওয়ার সিমেট্রি এখানে ওদের পার্কিং আছে। তো আমরা ওয়ার সিমেট্রিতে গাড়িটা রেখে এখন একটু নিচে নেমে মার্কেট কমপ্লেক্সে গিয়ে আগে ব্রেকফাস্ট করব, ঘুরে এসে এই ওয়ার সিমেট্রিটা আমরা দেখব, আপনাদেরকে দেখাবো, করে তারপরে বাকি স্পটের দিকে যাব। তো এখন ব্রেকফাস্টের জন্য আমরা এগোচ্ছি। ওয়ার সিমেট্রির উল্টো দিকে 2-3 মিনিট হেঁটেই আমরা পেয়ে গেলাম ছিমছাম এই রেস্টুরেন্টটি। সব রকমই খাবার অ্যাভেলেবেল। আমরা অবশ্য সকলেই এখানে নিলাম আলু পরোটা, সঙ্গে তরকারি ও আচার। বন্ধুরা, ব্রেকফাস্ট সেরে আমরা এখন চলে এসেছি ওয়ার সিমেট্রি, যেটা কোহিমা ওয়ার সিমেট্রি, ওইখানটা চলে এসেছি। তো এই ওয়ার সিমেট্রির কিন্তু একটা বিশাল তাৎপর্য আছে ইন্ডিয়ান হিস্ট্রিতে। এই ওয়ার সিমেট্রিটা মেনটেন করেন কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন। বিশাল চত্বর জুড়ে সিমেট্রিটা আছে। আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, দেখুন পেছন দিকে একটা ক্রস দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে একটা পয়েন্ট, আর নিচের দিকে আরও একটা পোর্শন আছে। তো টোটাল অ্যাপ্রক্সিমেটলি এখানে 2300টা গ্রেভস আছে ফ্রম দ্য ওয়ার ফ্রন্ট। তো 1944-এ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944, তো সেই সময় এই জায়গাটাতে, ঠিক যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে অ্যালাইড ফোর্সের ওপরে জাপানিজ একটা ইনভেশন হয়েছিল। তো জাপানিজরা অ্যাটাক করেছিল, এবং সেই সময় অ্যাকচুয়ালি জাপানিজরা ইনভেট করেছিল তার কারণ ব্রিটিশ সোলজার্সরা তাদের একটা প্ল্যান ছিল এখান থেকে মায়ানমার খুব কাছে। তো মায়ানমার বর্ডার ক্রস করে, তখন তো বার্মা বলা হতো, তো বার্মা ইনভেশনের একটা প্ল্যান ছিল, যাতে সেই প্ল্যানটা যাতে বাস্তবিত না হতে পারে সেই জন্য জাপানিজরা এখানে অ্যাটাক করেছিল। এবং সেই সময় প্রায় 2300 ব্রিটিশ আর্মির সোলজার্সরা আলটিমেটলি এখানে মারা যান, এবং তাদের উদ্দেশ্যেই এই ওয়ার সিমেট্রি তৈরি হয়েছে। তো শুধু ব্রিটিশ আর্মি ছিলেন না, এখানে যা যা গ্রেভস আছে বা যা যা কবর আছে তার মধ্যে 1420টা হচ্ছে ব্রিটিশ গ্যারিসনের, আর 917 জন এখানে ছিলেন শিখ এবং হিন্দু সোলজার্স। তো তাদের উদ্দেশ্যেও এই ওয়ার সিমেট্রিটা তৈরি হয়েছে। তো চলুন এক এক করে ঘুরে দেখাবো এখন ওয়ার সিমেট্রিটা। আর আরেকটা কথা, আমাদের বাঙালিদের কাছেও এই ওয়ার সিমেট্রির কিন্তু একটা বিশাল বড় সিগনিফিক্যান্স আছে। এই জায়গাটাতে, নাগাল্যান্ডের এই জায়গাটাতেই আমাদের অতি প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু এসছিলেন। এই পথ দিয়েই কিন্তু তিনি বার্মা বা মায়ানমার ঢুকেছিলেন, এবং তার আইনের যে সৈন্যবাহিনী, এই সৈন্যবাহিনীর একটা বড় সংখ্যা তিনি এইখানে এই নাগাল্যান্ডের এই জায়গা থেকে একত্রিত করেছিলেন। আবার পেছনে যে ক্রসটা দেখা যাচ্ছে আপনারা দেখছেন, এই এক্স্যাক্ট লোকেশনটাই হলো ওই টেনিস কোর্টটা। তো
অ্যাকচুয়াল যে ব্যাটেলটা হয়েছিল কোহিমার, সেটা এই টেনিস কোর্ট, আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে টেনিস কোর্টটা। এই টেনিস কোর্টটাতেই অ্যাকচুয়াল ব্যাটেলটা হয়েছিল। কোহিমা ওয়ার সিমেট্রি থেকে এখন খোনোমা গ্রামের পথে চলেছি। তো কোহিমা সিটি থেকে খোনোমা গ্রাম মোটামুটি 20 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স। আর আরেকটা ব্যাপার এখানে আমরা লক্ষ্য করছি, আপনাদেরকেও জানিয়ে রাখি আপনাদের সুবিধার্থে, এই উইকডেজে, আজকে তো সোমবার, উইকডেজে কিন্তু কোহিমা সিটির ভেতরে প্রচুর জ্যাম থাকে। তো আপনারা যারা আসবেন আমাদের ব্লগ দেখে ঘুরতে, এখানে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোবেন, যাতে এই জ্যাম ফ্যামের ব্যাপারগুলো মানে মাথায় রেখে আপনারা ঘুরতে পারেন স্বাচ্ছন্দ্যে। কোহিমা ওয়ার সিমেট্রি দেখে আমরা এখন চলেছি ইন্ডিয়ার গ্রিনেস্ট ভিলেজ খোনোমার পথে। রাস্তাটা বেশ সুন্দর। আর এই জায়গাটাতে, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, মানে একদম আমাদের সিকিমে যারা ঘুরে এসেছেন তারা অনেকটা রিজেম্বলেন্স পাবেন সিকিমের সাথে। এই রাস্তাঘাটগুলোর, এখানকার মানুষজন, বাড়িঘরগুলো, পাহাড়ে ঢালে যে বাড়িগুলো আছে, সুন্দর সুন্দর রঙিন বাড়ি, সেগুলোর সাথে সিকিমের অনেকটা মিল আছে। আচ্ছা, যেতে যেতে আপনাদের এই খোনোমা গ্রামটি নিয়ে কয়েকটা কথা বলে দিই, ওখানে গিয়ে আরও ডিটেলসে বলবো। খোনোমা যে গ্রিনেস্ট ভিলেজ বলা হয় ইন্ডিয়াতে, তো এটা কিন্তু ধুম করে একদিনে তৈরি হয়নি, মানে এর পেছনে অনেক হিস্ট্রি আছে। নাগাল্যান্ডের ন্যাশনাল বার্ড হচ্ছে ট্রাগোপান বলে একটা বার্ড আছে, সেটা হচ্ছে নাগাল্যান্ডের ন্যাশনাল বার্ড। ট্রাগোপানটা সায়েন্টিফিক নেম, জেনারেল ইংলিশে যেটা বলা হয় সেটা হচ্ছে হর্ন ফেজেন্ট। ওই হর্ন ফেজেন্ট প্রজাতির যে বার্ডটা, পাখিটা, সেটা একমাত্র নাগাল্যান্ডেই আছে এবং এক্সটিংক্ট ক্যাটাগরির পাখি। তো একটা সময় এই ট্রাগোপানের প্রচুর মানে প্রাচুর্য ছিল নাগাল্যান্ডে, এবং বিশেষ করে এই খোনোমা ভিলেজের যে উপজাতি, তারা হচ্ছে অঙ্গামী উপজাতি। অঙ্গামী উপজাতি কিন্তু ওয়ারিয়র ট্রাইবস। প্রাচীনকালে তাদের খাদ্য সংস্থানের একমাত্র উপায় ছিল হান্টিং, শিকার করা। তো সব থেকে সহজলভ্য শিকার ছিল এই ট্রাগোপান পাখিগুলো। তো এইভাবে ট্রাগোপান এখানে ধীরে ধীরে কমতে থাকছিল, এবং একটা সময় এলো, দেখা গেল একটা সপ্তাহের ভেতরে প্রায় 300টা ট্রাগোপান শিকার হয়েছিল। এবং তারপরে কিন্তু সরকারের টনক নড়ে এবং এই জায়গাটা নিয়ে আলাদাভাবে ভাবনা চিন্তা করা শুরু হয়, এবং তার প্রতিফলন হচ্ছে এখানে তৈরি হয় একটা কমিশন, খোনোমা নেচার কনজারভেশন অ্যান্ড ট্রাগোপান স্যাংচুরি। তো এই যে ট্রাগোপান স্যাংচুরি যেটা, সেটা হচ্ছে খোনোমা গ্রামেই। এবং তারপরে ব্যাপারটা সরকারের তরফ থেকে অনেক রকম পলিসি নেওয়া হয়, এবং খোনোমা গ্রামে যে আঙ্গামী উপজাতি যারা থাকতেন তাদেরকে নিয়ে বসা, তাদেরকে বোঝানো এই ট্রাগোপানের ব্যাপারে। তো বহু বছর লেগেছে এটাকে আলটিমেটলি এই গ্রিনেস্ট ভিলেজ হিসেবে তৈরি করতে। তো বেশ ইন্টারেস্টিং। এটা ছাড়াও খোনোমা গ্রামের প্রচুর ইতিহাস আছে, যুদ্ধভিত্তিক প্রচুর ইতিহাস আছে, সেগুলো ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। থাকবেন সাথে। বন্ধুরা, খোনোমা গ্রাম এখান থেকে আরও 4 কিলোমিটার রাস্তা। তো খোনোমা গ্রামে ঢোকার আগে এখানে আমরা এই ভিউ পয়েন্টটা পেলাম। তো এটা খোনোমা লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে জানলাম যে এটা খোনোমা ভিউ পয়েন্ট বলা হয়। তো এখান থেকে মানে পাহাড়ের একটা একদম 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। চলুন আপনাদের দেখাই। এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। ওয়ান্ডারফুল। দেখুন বন্ধুরা, নাগাল্যান্ডের পাহাড়ি উপত্যকার এক অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এই ওয়াচ টাওয়ার থেকে। সামনে যে পাহাড় দুটো দেখা যাচ্ছে, এইটা আর এইটা, এই দুটোর মাঝখানে অ্যাকচুয়ালি জোকো ভ্যালি, মানে ট্রেকিং রুটটা ওই দিক দিয়ে আছে। তো
এই দুটো ভ্যালির মাঝখানে হচ্ছে ওই দিকটাতে জুকো ভ্যালি। বন্ধুরা এখন খোনোমা গ্রামে ঢুকছি। তো এটা হচ্ছে খোনোমা খাড়ু, মানে খোনোমা গ্রামের যে গেট। গ্রামে একদম ঢোকার মুখেই দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই গেটটা থেকেই বোঝা যায় যে একটা ব্রিটিশ ইম্প্যাক্ট এই গ্রামের উপরে ছিল। খোনোমা নামটারও কিন্তু একটা ইতিহাস আছে। এখানে খোনোরা বলে এক ধরনের গাছ হয়, তো সেই গাছ থেকে নাম এসছে, খোনোরা গাছ থেকে নাম এসছে খোনোমা। ভয়ঙ্কর বৃষ্টি নেমে গেছে এখন। আমরা এখনো মানে গ্রামটার ভেতরে পৌঁছাইনি, বৃষ্টিটা দেখে একটু ভয় ভয় লাগছে। তুমুল বৃষ্টি, আর আসলে একটু শিলাবৃষ্টিও হচ্ছে। এখানে একটা ব্যাপার বলে দিই, খোনোমা গ্রামে ঢুকতে গেলে প্রথমত একটা রেজিস্ট্রেশন করাতে হয়। তো রেজিস্ট্রেশন চার্জেস হচ্ছে 50 টাকা পার পার্সন। এছাড়াও যদি গাইড নেন, ভিলেজ ওয়াকের এদের একটা প্যাকেজই আছে গাইডের, সেটা 500 টাকা। তো আমরা আপাতত রেজিস্ট্রেশন তো করে নিয়েছি। এবার আজকে এদের এই গাইডের মানে নাম্বার অফ গাইডস আজকে এদের খুব কম, বেশিরভাগ গাইড চলে গেছে G20 সামিটে। তো আমরা একটুখানি ওয়েট করছি, বৃষ্টিটা যদি ধরে যায় তাহলে সুবিধা হবে, কারণ বৃষ্টি ভালোই পড়ছে। আর সকলের কাছে ছাতা নেই, ছাতা থাকলেও ভিজে যাবে। আমরা এই জাস্ট গ্রামের মুখটাতে ওয়েট করছি একটা দোকানে। এইটা হচ্ছে রাস্তা, মানে খোনোমা গ্রামে এইটা দিয়ে হেঁটে ঢুকতে হবে। আঙ্গামি ট্রাইবসদের গ্রাম এটা। তো 700 বছরের পুরনো এই উপজাতিদের এখানে বাসস্থান আঙ্গামিদের। ভীষণ সুন্দর গ্রাম, চারিদিকে পাহাড়ে ঘেরা। আপনারা দেখুন, দেখা যাচ্ছে আমার পেছনে পুরো গ্রামটাকে ঘিরে আছে উঁচু উঁচু পাহাড়। আর এই যে পেছন দিকে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে স্টেপ ফার্মিং। তো অ্যাকচুয়ালি ফার্মিংয়ের সময়, এটা এখনও ফার্মিংয়ের সময় নয়, ফার্মিংয়ের সময় এই জায়গাটা আরও সুন্দর লাগে। একদম মানে সবুজ যে ক্ষেত, স্টেপ ফার্মিং একদম করতে করতে পাহাড়ের ওপরে উঠে গেছে। তো গ্রামের ভেতরে দেখার জিনিস অনেকগুলো আছে। 3টে ফোর্ট আছে আঙ্গামিদের। তাছাড়া সেই মানে পুরনো প্যাটার্নের যে তাদের ট্রাইবাল হাউস যেগুলো, সেই ঘরগুলো কিছু কিছু এখনও আছে। তো আমরা চেষ্টা করছি একটু বৃষ্টি কমে গেলে আপনাদেরকে সেই গ্রামের ভেতরে কয়েকটা জিনিস অন্তত দেখা। মদন দা, পুরো নাগা রেজিমেন্ট আমাদের এগিয়ে আসছে। বন্ধুরা, এবারে এই গ্রামের এক একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এইটা দেখছেন যেটা, এই যে এখানে বসার জায়গা করা আছে, দেখুন ওখানে লেখা আছে হুতোবোকা হও। তো এই ব্যাপারটা হচ্ছে এই খোনোমা গ্রামে, এটা হচ্ছে কমিউনিটি হল, খোনোমা গ্রামের কমিউনিটি হল। এবং বয়স্ক যারা এল্ডারলি পারসন, তারা এখানে এসে বিভিন্ন বিষয় জল্পনা কল্পনা করা হয় এই জায়গাটায়। এখানে দেখিয়ে দিই আপনাদের, এরকম এই গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে এরকম পাথরের সিঁড়ি নেমে গেছে, নেমে হয়তো নিচের বেসে আমরা আরেকটা রাস্তায় এসে পড়বো। মানে লেয়ার্স আছে এই গ্রামটাতে প্রচুর। দেখুন বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আঙ্গামি উপজাতিদের প্রাচীন ওদের যে একটা ঘর, তার সামনে পৌঁছে গেছি। তো আর একটু ক্লোজ আপে ভেতর থেকে দেখার চেষ্টা করছি। এই যে এইগুলো হচ্ছে এখানকার ট্র্যাডিশন, মানে অ্যানিমাল হেডস ওদের বাড়ির সামনে থাকবেই। এটা হচ্ছে ওদের ঘরের ভেতরটা, দেখুন। এইগুলো খুব সম্ভবত ওই টুকরি টাইপের জিনিস কয়েকটা ঝোলানো আছে। শিলিগুড়ি আর
এই জায়গাটা দেখে মনে হচ্ছে, এটা তো মনে হচ্ছে ফায়ার প্লেস। এটা 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 কিন্তু উনুন নয়, রান্নার উনুন নয় যতদূর মনে হচ্ছে। এটা ফায়ার প্লেস এবং এখানে মানে এই বাড়ির যারা প্রবীণ মেম্বার্স তারা হয়তো এই জায়গাটায় বসে শীতের দিনে জমিয়ে আড্ডা, তার সাথে সামনে ফায়ার প্লেস। আপাতত ফায়ার প্লেস তো আছেই, আগুন নেই, আগুনের বদলে আর প্রবীণরাও নেই, তার বদলে লীনা আছে চেয়ারে। ওটাও বন্ধুরা আমরা এই জায়গাটা দেখালাম আপনাদেরকে, যে যেখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমেছি, পাথরের সিঁড়ি দিয়ে। তো এইখানটা কয়েকটা দুটো আমরা পেয়েছি ট্র্যাডিশনাল আঙ্গামি ট্রাইবসের ট্র্যাডিশনাল যেটা বাড়ি, এইটা একটা, আর এইদিকে আরেকটা আছে দেখুন। তো এদের মানে বৈশিষ্ট্যটা হচ্ছে, দেখুন ওপরে একটা মানে ডবল চালা আছে, তো একটা তো ডবল চালা আছে, সেটা একটা প্যাটার্ন, এদের সবকটা বাড়ি এরকম হয়। আর সামনে মিথুনের স্কাল বা খুলি লাগানো আছে। তো খোনামা গ্রামের কয়েকটা ব্যাপার এখানে বলে দিই আপনাদের। এই গ্রামটা কিন্তু খোনামা গ্রাম 700 বছরের পুরনো গ্রাম, আর এইটা হচ্ছে লাস্ট নাগা গ্রাম, যেখানে নাগাদের লাস্ট রেজিস্ট্যান্স হয়েছিল এগেনস্ট দ্য ব্রিটিশ। তো অ্যাকচুয়ালি আঙ্গামি ট্রাইবস যারা, তারা যোদ্ধা। আর 1830 থেকে 1880-র মধ্যে মানে প্রচুর যুদ্ধ হয়েছিল এই আঙ্গামি ট্রাইবসের এই খোনামা গ্রামে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো 1879 সালে এইখানকার একজন নাগা পলিটিক্যাল অফিসার জিএইচ দামান্ত, তো উনি 87 জনের ব্রিটিশ টিম এখানে পাঠিয়েছিলেন এই গ্রামটাকে কবজা করতে এবং ট্যাক্স ইম্পোজ করতে বেসিক্যালি। তো দ্যাট ওয়াজ দ্য লাস্ট রেজিস্ট্যান্স। নাগারা, এখানকার যে আঙ্গামি ট্রাইবস ছিল, তারা যুদ্ধ করেছিল সেই 87টি ব্রিটিশ ট্রুপের সাথে এবং 27 জনকে হত্যাও করেছিল। তো এরপরে অবশ্য তারা রেজিস্ট করতে পারেনি, তার 3-4 মাসের মধ্যে এখানে ব্রিটিশ আধিপত্য বেড়ে যায় এবং তারপরে আস্তে আস্তে পুরোটাই ব্রিটিশের কবজাতে চলে আসে এই গ্রামটা। আর 1890 সালে এখানে ব্যাপটিজম স্টার্ট হয়ে যায়, মানে ক্রিশ্চিয়ানিটি স্প্রেড স্টার্ট হয়ে যায় এবং ধীরে ধীরে এই গ্রামের যারা তখন ছিলেন প্রত্যেককেই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়। তো এইটা হচ্ছে মোটামুটি এই গ্রামের একটা হিস্ট্রি। দেখার জিনিস অনেক আছে, এখানে 3টে ফোর্ট আছে, আমরা চেষ্টা করছি সেগুলো দেখানোর। ফোর্ট, আর ফোর্টগুলোকে বলা হচ্ছে কুদা। তো 3টে কুদা আছে এখানে এবং এরা তো যোদ্ধা, তো সেইটা একটা ডমিনেন্সের ব্যাপার সবসময় থাকতো। তো সেটা বোঝানো হতো কাদের ফোর্ট সবথেকে বেশি স্ট্রং। তো ফোর্টটাকে ওরা ওই জন্য সুন্দরভাবে মেনটেন করার একটা ব্যাপার ছিল। তো চলুন ঘুরতে ঘুরতে আরও দেখাবো। এবারে দেখুন বন্ধুরা, এই সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফোর্ট, যেটা বলছিলাম। বন্ধুরা অবশেষে এসে পৌঁছেছি আমরা খোনামার একটি ফোর্টের সামনে। ঠিক আমার পেছনেই দেখুন ফোর্টটা দেখা যাচ্ছে। বাহ, এটার নাম হচ্ছে সেমো কুদা বা সেমোমা ফোর্ট অফ খোনামা। দারুণ। তো আমি লেখাটা ক্লোজ থেকে দেখাচ্ছি আপনাদের, একটু জুম করে দেখুন। The fiercest of battles were fought between British and the Nagas during 1850 to 79 in this Semoma fort of Khonoma. This fort was described as one of the strongest in the northeast by Major John Butler of the British Army. আর এই স্ট্রাকচারটা কিন্তু মানে ব্রিটিশদেরই একজন মেজর শিকার করেছিলেন। তো দিস ফোর্ট ওয়াজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফোর্ট অফ এন্টায়ার নর্থ ইস্ট। খোনামা গ্রাম ঘুরে আমরা এখন ফিরে এসেছি কোহিমা টাউনে। সকালে যেখানে ব্রেকফাস্ট সেরেছিলাম তার 10 হাত দূরেই সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম এই বাঙালি ভাতের হোটেলটি। দুপুরের আহার সারলাম এখানেই। যে রাস্তাটা দেখছেন এটা আমার ডান পাশে যে মার্কেটটা হচ্ছে খেদি মার্কেট। তো কোহিমার মেন যে মার্কেট এরিয়া সেটা কিন্তু এই জায়গাটাতে। নাগাদের পুরনো বাজারটি এটাই। লাঞ্চের পর পায়ে পায়ে হেঁটে আমরা এখন ঘুরে নিচ্ছি এই নাগা বাজারটি। কি না পাওয়া যায় এখানে! জ্যান্ত ব্যাং, শামুক, গুগলি,
জলের জলের পোকা, खाने के लिए बहुत अच्छा है। এই যে পোকা পোকা ভাজা, এইগুলো হচ্ছে পোকা ভাজা, এগুলো হচ্ছে মিথুনের চামড়া, এক রকমের গরু তার চামড়া। হাই হাই, ও হোয়াটস ইউর নেম? Yoko? Yokuto? Okay, great. বিভিন্ন রকমের পোকা, লার্ভা, হাঁস, মুরগি সবই নাগাদের খাদ্য এবং এই বাজারেই পাওয়া যায়। সন্ধ্যা অবধি নাগা বাজারে সময় কাটিয়ে আমরা ফিরে এলাম হোটেলে। আজকের মতন বিরতি এবং শুভ বিদায়। আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই পরবর্তী পর্বে কোহিমার আরও কিছু দেখার মতন জায়গা নিয়ে।